আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সহ ৩ পার্বত্য জেলার প্লাবন পরিস্থিতির উন্নতি হয়নি। বিপাকে পানিবন্দী লক্ষাধিক মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আন্দোলনের পরে মামলা বাণিজ্য, ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বে ফাঁসানোর অভিযোগ, অসত্য তথ্য ও অসঙ্গতি পেয়েছে তদন্ত সংস্থা পিবিআই। আর্থিক চাপ সামাল দিতে ব্যয়ের লাগাম টানছে সরকার। অর্থের খরা কাটাতে নতুন করে পর্যালোচনায় সার্বভৌম ঋণ। চাকরির লোভ দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কামরুলকে রাশিয়ায় পাচারের অভিযোগ। নির্যাতন করে আদায় করা হয় বাড়তি অর্থ। নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবার আকুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন বিপদ। পানিবন্দী লক্ষাধিক মানুষ পড়েছেন এখন চরম বিপাকে। সাঙ্গু, মাতামুহুরী, বাঘখালী নদীর পানিতে উপচে তলিয়েছে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দী লাখ লাখ মানুষ ভুগছেন খাদ্য সংকটে। চট্টগ্রামের সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা দিচ্ছে, তবে কিছু এলাকায় পৌঁছায়নি ত্রাণ সহায়তা। এখনও প্লাবিত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ও পাহাড়ি ঢলে নিমজ্জিত রয়েছে বিস্তীর্ণ এলাকা। আর সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। আর প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায়। রাঙামাটির বাঘাইছড়ি, লংদু, বরকল আর বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এখনও রয়েছে জলাবদ্ধ। আর বাঘাইছড়িতে পাহাড়ের মাটি ধসে প্রায় ৩ কিলোমিটার সড়ক বন্ধ হয়ে গেছে। বিশেষ করে খাগড়াছড়ি, দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। থেমে থেমে বৃষ্টি হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জলমগ্ন এলাকার পরিস্থিতি। নিচু এলাকা থেকে পুরোপুরি নেমে গেছে চেঙ্গি নদী ও আশেপাশের ছড়া খালের পানি। শুরু হয়েছে যান চলাচল, তবে ছোট মেরুং ইউনিয়নে এখনও জলমগ্ন রয়েছে হাজারো পরিবার। পরিস্থিতি বলতে গেলে একেবারে এখনো অবনতি বলা যায়। আপনি দেখেন, আমি একটা আশ্রয় কেন্দ্রে আছি। আশ্রয় কেন্দ্রে এখানে এই যে বান্দরবনের ৫ নম্বর ওয়ার্ডের যে নিম্নাঞ্চল, যে সংগর পারে মানুষরা কিন্তু এই জায়গায় অবস্থান করছে। এটি হচ্ছে বান্দরবন পাড়া সরকারি স্কুল। এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আপনি এই সকাল থেকেই তারা না খেয়ে কিন্তু আছে। অনেক সময় এই সকালে তাদের কিন্তু ওই যে ব্রেকফাস্ট যেটা বলে। মামলা বাণিজ্যে কারো কপাল খুলেছে, কেউ হয়েছেন ঘর ছাড়া। জীবিত ছেলেকে মৃত সাজিয়ে হত্যা মামলা, পারিবারিক দ্বন্দ্বে নিজের মাকেই আসামি করেও হয়েছে মামলা। এমনকি ঘটনাস্থল ঢাকায়, অথচ আসামি আশেপাশের অন্তত 10 জেলার কয়েকশো মানুষ। আসামি অথবা বাদী কেউই চেনেন না কাউকে, অথচ বিচারের আশায় 2 বছর ধরে দিন গুনছেন শত শহীদ পরিবার। এখনো শুরু হয়নি প্রায় 1.5 শতাধিক। বেশ কয়েকটা, প্রায় 30-40টা মামলা দিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ আহমেদ পলিটিক্যাল দলের ইয়েতে নাই, কোনো পদ প্রদর্শনের মধ্যে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় রিমন হত্যা চেষ্টা মামলার আসামিও ফরিদ। যদিও সম্প্রতি মামলাটি মিথ্যা প্রমাণিত হয়, তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে পিবিআই। তারপরও হয়রানির ভয়ে ক্যামেরার সামনে আসতে চান না ফরিদ। বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন লোকজন দিয়ে টাকা পয়সা চাইছে, অনেকে দিছে, অনেকে দেয় নাই। আমার কাছে লোক মাধ্যমে চাইছে। গণঅভ্যুত্থানের ঘটনায় পিবিআইয়ের তদন্ত করা বেশ কয়েকটি মামলার চূড়ান্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। এক মামলায় নিজের জীবিত ছেলেকে নিহত সাজিয়ে 257 জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন পারুল নামের একজন। অন্য আরেকটিতে যাত্রাবাড়িতে গিয়ে আহত দাবি করে 210 জনের নামে মামলা করেছেন ইফতেখার উদ্দিন নাদিম। কিন্তু পিবিআইয়ের তদন্তে ধরা পড়ে সম্পূর্ণ পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বে এই মামলা, যেখানে নিজের মাকেই করেছেন আসামি। এমন উদাহরণ আরো আছে। আমি কিচ্ছু জানি না, তো জড়াইছে। আমার মনে হয় প্রতি ইঞ্চা, যদি এরকম মনে হয় যে আমি ছিলাম, তাহলে আপনাদের পানিশমেন্টে আমি অসুবিধায় যাবো, সমস্যা নাই। তাদের কথা দেখছে যে এরকম কোনো কিছু না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশে 1862টি মামলা হয়েছে, যার মধ্যে 278টির তদন্তের ভার পিবিআইয়ের হাতে। এর মধ্যে 202টি মামলা পড়েছে সরকার। সংকট সামাল দিতে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। নানা
টানা হয়েছে সরকারি ব্যয়ের লাগাম, অভ্যন্তরীণ উৎসের বাইরে আছে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের চিন্তা। আগে কয়েকবার সার্বভৌম ঋণের বিষয়ে আলোচনা হয়, কিন্তু ঝুঁকি বিবেচনায় সেই পথে হাঁটেনি সরকার। আর অর্থের খরা কাটাতে এখন নতুন করে পর্যালোচনা করছে অর্থ বিভাগ। আলোচনায় আছে চীনা মুদ্রার পান্ডা বন্ড, তবে প্রথম ঋণ ডলারে নেওয়ারও পরামর্শ এসেছে। বিশ্লেষকরা বলছেন সার্বভৌম ঋণের সুফল এবং ঝুঁকি দুই দিকে আছে, সতর্কতা দরকার। ঠিক সংকটে পড়েছে সরকার। অর্থ বছরের শুরুতেই নেওয়া হয়েছে কিচ্ছু সাধনের উদ্যোগ, আছে ব্যয় কমিয়ে আনার নানামুখী। অর্থ বিভাগ থেকে জারি করা হয়েছে পরিপত্র, দেয়া হয়েছে সরকারি ব্যয় কমিয়ে আনার বার্তা। সব ধরনের থোক বরাদ্দ দেয়া বন্ধ করেছে সরকার। একই সঙ্গে সরকারি যানবাহন কেনাও বন্ধ থাকবে। নতুন আবাসিক ভবন নির্মাণ করা যাবে না। এখন ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের গাড়ি কেনায় সুদমুক্ত বিশেষ অগ্রিম নেওয়াও বন্ধ থাকবে। সরকারি অর্থায়নে বিশেষ ভ্রমণ এবং প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিতে পারবে না কর্মকর্তা। অবস্থায় অর্থের খোঁজে সরকার আন্তর্জাতিক সংস্থা IMF, ADB, বিশ্বব্যাংক সহ নানা উৎস থেকে নেওয়া হচ্ছে ঋণ। পাশাপাশি ভিন্ন পথের খোঁজেও এখন অর্থ বিভাগ। শুরু হয়েছে সভরেন বন্ড বা সার্বভৌম ঋণের সম্ভাব্যতা যাচাই। বিকল্প অর্থায়ন নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে পর্যালোচনা হয়। প্রাথমিকভাবে চীনা মুদ্রায় পান্ডা বন্ড ইস্যুর বিষয়টি গুরুত্ব পায়, তবে প্রথম বন্ড ইস্যুর ক্ষেত্রে ডলার কেনার দিকটিও গুরুত্ব দেয় কেউ কেউ। বার্ষিক ঋণ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হবে ইউরো বন্ড বা সার্বভৌম বন্ড ইস্যুর বিষয়। বিভিন্ন ধরনের যে শর্ত থাকবে, ঝুঁকি যেটা থাকবে, ঋণের যে বিষয়টা থাকবে, মুদ্রার ক্ষেত্রে কোন ধরনের মুদ্রা থাকবে, এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু ভালো বেতনের চাকরির আশায় দেশ ছেড়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক কামরুল হাসান, কিন্তু প্রতারণা করে তাকে নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। এরপরে দালাল চক্রের টালবাহানায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি তার। উল্টো নির্যাতনের মাধ্যমে স্বজনদের কাছ থেকে আদায় করা হয় গত 1.5 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগী বাবাকে ফিরে পাওয়ার অপেক্ষায় 6 বছরের ছোট্ট শিশু। দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি পরিবারের সদস্যদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর গ্রামের বাসিন্দা নাজমিন আক্তার এক সন্তান আর স্বামীকে নিয়ে তার ছোট্ট সংসার। খবর পেয়েছেন প্রতারণার শিকার হয়ে ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আটক রয়েছেন স্বামী কামরুল হাসান। এখন তার ফেরার অপেক্ষায় দিন গুনছেন অসহায় এই নারী। গত বছরের জুলাই মাসে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন কামরুল হাসান। কথা ছিল রাশিয়ায় কিছুদিন অবস্থানের পর গন্তব্যে পৌঁছে দেয়া হবে। এই শর্তে বগুড়া ও নীলফামারীর 2 দালাল তোফায়েল রনি ও মামুনের সাথে 8 লাখ টাকা দেওয়ার সমঝোতা হয় তার। তবে রাশিয়ায় পৌঁছানোর পর তাকে ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্র। পরে প্রতারণা করে রুশ বাহিনীর কাগজে স্বাক্ষর করিয়ে প্রশিক্ষণের পর যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় কামরুলকে, যা একটি ভিডিও বার্তার মাধ্যমে